ফিরে এলাম নন্দন নির্বাচনী সংলাপে। এই অনুষ্ঠানে আমরা কথা বলছি এবং বলবো বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে, অনেক প্রার্থীর সাথে জানবো আগাম এই নির্বাচন নিয়ে কে কতটা প্রস্তুত, কেমন হচ্ছে নির্বাচনী প্রচারণা। কথা বলবো আপনাদের সাথেও। আপনারা আমাদেরকে ফোন করবেন, আপনাদের মতামত জানাবেন। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের কাউকে কাউকে আমরা টেলিফোনের মাধ্যমে আমন্ত্রণ জানাবো। চলুন ফিরে যাই শওকত আলী সাগরের সাথে আলাপনে। সাগর, এবার আমাকে একটু বলুন যে এই যে আফগানিস্তানের একটা বিষয় এসে দাঁড়ালো ঠিক নির্বাচনের সময়, এই পরিস্থিতি মোকাবেলায় আসলে কানাডার দায়িত্ব কতটুকু, কানাডা কি করছে, এবং এই নির্বাচনের মাত্র কয়েকদিনের মাথায় ব্যাপারটি কি স্থগিত থাকবে, নাকি আফগানিস্তানের শরণার্থী এবং কানাডা থেকে যারা আফগানিস্তানে অবস্থান করছেন ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে, তাদের নিয়ে আসাটা দিকে কতটুকু মনোনিবেশ করা যাবে বলে আপনি মনে করেন? এটি অবশ্যই এই সময়ে কানাডাকে একটু চাপের মধ্যে ফেলেছে। শুধুমাত্র যে জাস্টিন ট্রুডোকে চাপের মধ্যে ফেলেছে তা না, সামগ্রিকভাবে কানাডাকেই চাপের মধ্যে ফেলেছে। কারণ দেখেন, আফগানিস্তান থেকে কিন্তু কানাডা তার সৈন্য সরিয়ে নিয়ে এসেছে আরও অনেক আগেই, এবং কানাডা আফগানিস্তানে কমব্যাট যেটা যুদ্ধ থেকে সরে গেছে, সেটিও অনেক বছর হয়েছে। এবং এই সময়ে যখন আফগানিস্তানে তালেবানদের দখলে আবার তালেবানরা যখন ক্ষমতা আবার দখল করে নিল, সেই সময়ে যারা বিপদগ্রস্ত আছে, কানাডাকে কিন্তু আমরা সবসময় জানি একটা মানবিক দেশ হিসাবে, এবং বিশ্বের যেখানে যখনই কোনো মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, কানাডা সেখানে তার যথাযথ ভূমিকা কিন্তু পালন করেছে। আমরা বাংলাদেশের রোহিঙ্গার কথা যদি স্মরণ করি, সেই ক্ষেত্রেও কিন্তু কানাডার খুবই একটি প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আফগানিস্তানের অবস্থাটি একটু ভিন্ন এই কারণে যে যেই সময়টি আফগানিস্তানের এই নতুন ডেভেলপমেন্টটি হয়েছে, আমরা পত্রপত্রিকা টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, পালিয়ে যেতে চাচ্ছে। এবং সেখানে যারা বিভিন্ন সময়ে মিত্র বাহিনীকে, ইউএস কিংবা নেটোর নেতৃত্বে যারা সেখানে যুদ্ধ করেছে কিংবা শান্তি প্রতিরক্ষার দায়িত্বে যারা ছিল, তাদেরকে সহযোগিতা করেছে যেসব আফগানরা, তারাই যে কেবল আছে তা নয়। স্বাভাবিক কারণেই উন্নত একটি বিশ্বে যাওয়ার সুযোগ তৈরি হলে যে কেউ সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করবে। ফলে বাস্তবে তাই হয়েছে যে আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ এখন কানাডা, আমেরিকা কিংবা পশ্চিমা দেশগুলোতে আসার চেষ্টা করছে। এবং কানাডা, যদি জাস্টিন ট্রুডো ইতিমধ্যে ঘোষণা করেছে যে তিনি 20,000 আফগান শরণার্থীকে নিয়ে আসবেন। এই 20,000 আফগান শরণার্থীকে নিয়ে আসার ঘোষণাটির কিন্তু দুই ধরনের প্রতিক্রিয়া আছে। আমাদের কাছে শুনতে ভালো লাগুক আর না লাগুক, বাস্তবতা কিন্তু বাস্তবতাটি মানতে হবে। বাস্তবতা হচ্ছে যে যখনই আপনি দেখেন, সিরিয়া থেকে যখন রিফিউজিদেরকে নিয়ে আসা হয়েছে, তার কিন্তু একটা ইম্প্যাক্ট এখানে হয়েছে। আমরা অনেকে হয়তো ভেবেছি যে মানবিকভাবে মুসলমানদের নিয়ে আসা হয়েছে, সেটি যেমন ভেবেছি, আবার অনেকে কিন্তু ভেবেছে, তারা হিসাব করতে চেষ্টা করেছে যে আমি 25 বছর 30 বছর চাকরি করে আমি যখন রিটায়ারমেন্টে যাই, আমি কী পরিমাণ সুযোগ সুবিধা পাই, আর এই রিফিউজি হিসেবে যাদেরকে আনা হয়েছে তারা গতকাল কানাডায় এসে পা দিয়ে আমার চেয়ে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। এই ধরনের হিসাব নিকাশগুলো কিন্তু ক্যানাডিয়ানদের মধ্যে হয়েছে। ফলে মানবিকতার যে বিষয়টি আছে, তার সঙ্গে সঙ্গে মানুষ তো মানুষই, তাই না? মানুষ তার নিজের পাওয়া চাওয়া সুযোগ সুবিধা, তার সঙ্গে অন্যের পাওয়া চাওয়া সুযোগ সুবিধার কিন্তু একটি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে, তুলনা করার চেষ্টা করে। ফলে আফগানিস্তান থেকে শরণার্থীরা যখন জাস্টিন ট্রুডো নিয়ে আসবেন, তার একটি স্বাভাবিক কারণেই এইখানকার যে মূল ধারার যে এখানকার ক্যানাডিয়ান যে পপুলেশন, তাদের মধ্যে এক ধরনের একটি প্রতিক্রিয়া হবে। আবার তিনি যদি না নিয়ে আসেন এই সময়ে, সেটিও কিন্তু বিশ্ব রাজনীতিতে এক ধরনের একটি প্রতিক্রিয়া হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত কানাডা একটু স্লো যাচ্ছে। কারণ প্রথম দিকে যতটা বলা হয়েছিল যে আমি 20,000 শরণার্থীকে নিয়ে আসবো, কিন্তু আনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই অল্প করে আনা হচ্ছে। ফলে এই জায়গাটায় হয়তো একটি কৌশলের আশ্রয় নেওয়া আজ হয়েছে। অবশ্য শরণার্থী বিষয়ক মন্ত্রী বলেছেন যে শরণার্থী নিয়ে আসার কাজটি পুরোদমে চলবে, কিন্তু কনজারভেটিভ লিডার অরিনো টুলে বলেছেন যে না, হচ্ছে না কাজ। এটা কি দেখে বলছেন, নাকি তারা সমালোচনা করার খাতিরেই করছেন? এবং আমি যদি আজকে টরন্টো স্টারের একটি শিরোনামের কথা বলি, যে শিরোনামে টরন্টো স্টার একটা রিপোর্ট করেছে আফগানিস্তান থেকে যারা আসতে চায় কানাডায়, মানে যারা
কানাডিয়ান বাহিনীকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে, তাদের ইন্টারপ্রেটার হিসাবে কাজ করেছে, কিংবা কানাডিয়ান সৈন্যবাহিনীর সহযোগী হিসাবে সেখানে কাজ করেছে। তাদের ইন্টারভিউ করে টরন্টো স্টার আজকে যে নিউজটি করেছে সেখানে কিন্তু হেডলাইনটি করা হয়েছে যে মনে হচ্ছে যে কানাডা বিষয়টিকে ঝুলিয়ে দিতে চায়, তারা আস্তে আস্তে সময় নিয়ে আমাদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখতে চায়। হ্যাঁ, কারণ এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নির্বাচনের যে গতি, সেই গতির সাথে শরণার্থীদের নিয়ে আসা বা তাদের ম্যানুভারের এই বিষয়টা কিন্তু একেবারেই মিলছে না। আবার এটাও ঠিক যে শরণার্থীদের এক একটি ঘন্টা অত্যন্ত ভয়াবহ। অবশ্যই, কিন্তু আপনি যদি ভোটের হিসাব করেন, যেহেতু এই সময়ে নির্বাচন চলছে কানাডায়, নির্বাচনের হিসাবে কিন্তু অভিবাসীদের ভোট, আবার এখানে যারা অনেক বছর ধরে কানাডায় যারা থাকছেন তাদের ভোট, অভিবাসীদের মধ্যেও যারা অনেক বছর ধরে কানাডায় থাকছেন তাদের চিন্তা ভাবনা, এর মধ্যে কিন্তু কোনো ঐক্য সূত্র কিন্তু নেই। প্রত্যেকে আলাদা আলাদা করে ভাবে, ফলে এই আলাদা আলাদা ভাবনাগুলো কিন্তু ভোটের রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে ভোটে কিন্তু প্রভাব ফেলে। অবশ্যই সেই সঙ্গে আছে ইসলামোফোবিয়া বলে একটি বিষয়, যেটি ঘুরছে বহুদিন থেকে এবং ক্রমান্বয়ে জটিল হচ্ছে। এই গতকালও সম্ভবত একটি মসজিদে হামলার খবর আমরা শুনেছি, যেটি জাস্টিন ট্রুডো জোরালোভাবে বলেছেন যে নাশকতা বা কেউ কোনো রকম ইসলামোফোবিয়া বা কারো প্রতি বিদ্বেষমূলক বিষয়ে বরদাস্ত করা হবে না, যদি আমি বাংলায় বলি। এই যে জাস্টিন ট্রুডোর মুখ থেকে বেরোনো এই আশ্বাসগুলো অন্যান্য দলের কে কিভাবে বলছেন বলে আপনি মনে করেন? ঠিক ইসলামোফোবিয়া নিয়ে কিন্তু প্রায় সবকটি দলই কথা বলছে। আসলে এটি যে কেবল জাস্টিন ট্রুডো বলছেন তা না, এরিন ওটোল এটি নিয়ে খুবই শক্তভাবে কথা বলেছেন। মানে কালকের ঘটনা নিয়ে নয়, তার আগের ঘটনাগুলো নিয়ে, বিশেষ করে কিছুদিন আগে লন্ডন অন্টারিওতে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, কিংবা তার আগে কুইবেকে কিংবা অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে জাগমিত সিং এনডিপির, কনজারভেটিভ পার্টির এরিন ওটোল প্রত্যেকেই কিন্তু খুব স্ট্রংলি তার বিপক্ষে কথা বলেছে, তার নিন্দা করেছেন, জাস্টিন ট্রুডো করেছেন। কালকের এই মসজিদের ঘটনাটি ঘটেছে সেটিকেও সবাই একই ধারাবাহিকতায় তারা দেখছেন, কিন্তু এই মসজিদের ঘটনাটি অবশ্য আলাদাভাবে আলোচনার দাবি রাখে, কারণ এখানে এই যে এটি প্রথমবার যে ঘটেছে তা নয়, তার আগে কমপক্ষে 7 থেকে 8 বার ঘটনাগুলো ঘটেছে। অনেকবার পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে বলেও তারা বলছেন, সেটি আলাদাভাবে আলোচনার একটি দাবি রাখে। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে ইসলামোফোবিয়ার যে কথাটি আপনি তুললেন সেটি নিয়ে যদি কথা বলি, সেটিকে আমি আসলে একটু অন্যভাবে দেখি। আমি এভাবে দেখি যে আমার কখনো কখনো মনে হয়েছে, কখনো বলি কেন, আমার আসলে মনে হয়েছে যে মেইনস্ট্রিম পলিটিশিয়ানরা ইসলামোফোবিয়া শব্দটিকে একটি পলিটিক্যাল ওয়েপন হিসাবে ব্যবহার করছেন। তারা তাদের ভোটের জন্য, রাজনীতির জন্য তারা এই শব্দটি ব্যবহার করছেন, এবং তারা যত বেশি ইসলামোফোবিয়া শব্দটি ব্যবহার করছেন তত বেশি কিন্তু ঠিক প্রোটেকশনের জন্য কাজ তারা করছেন না, তারা বক্তৃতার মধ্যে বেশি বেশি কথা বলছেন। আবার ঠিক এটাও আমার কাছে কিন্তু কখনো মনে হয়েছে যে পলিটিশিয়ানরা যত বেশি ইসলামোফোবিয়া নিয়ে জোর গলায় কথা বলবেন তত বেশি কিন্তু যে এখানকার দেখেন কানাডাতে কিন্তু হোয়াইট সুপ্রিমিস্টরা আছে, বা অন্যান্য যারা মানে এক্সট্রিমিস্ট যারা, তারাও আছে, যারা অ্যান্টি ইমিগ্রেন্ট বা মুসলিম বিদ্বেষী কিংবা অন্য ধর্ম বিদ্বেষী এরকম যারা আছে তারাও আছে। কিন্তু যখন নাকি সব পলিটিশিয়ানরা মিলে খুব বড় গলায় বেশি করে ইসলামোফোবিয়া বলতে শুরু করে, তখন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা প্রোটেকশনিজম তৈরি হয়, এবং তারা তখন মনে করে যে না, আমাকে ডিফেন্ড করতে হবে, এবং তারা নিজেদেরকে ডিফেন্ড করতে গিয়ে তারা কিন্তু তখন আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। ফলে আমার কখনো কখনো মনে হয়েছে যে পলিটিশিয়ানরা ইসলামোফোবিয়া শব্দটিকে তারা রাজনৈতিক কারণে এত বেশি ব্যবহার করে ইসলামকে, মুসলমানদেরকে আরো বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন, যে এটা আসলে কতটুকু হিডেন পলিটিক্স আর কতটুকু মানবিকতা, যেহেতু কানাডার বলাই হয়ে থাকে মানবিক মূল্যবোধের দেশ। এবং এই জায়গাটা আমি আরেকটা লাইন একটু যুক্ত করতে চাই। দেখেন, আমি কিন্তু আসলে এটিকে অপরাধ হিসাবে দেখি, যদি এটি রাজনীতি হয়ে থাকে না। আমি যদি আপনি যেই ঘটনাগুলোকে ইসলামোফোবিয়া বলছেন, আমি কিন্তু সেটিকে
ল অ্যান্ড অর্ডারের ইস্যু হিসাবে দেখি, অবশ্যই। অপরাধ হিসাবে দেখি, এবং আপনার রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্টলি যদি সেটি অ্যাড্রেস করে, তাহলে তাকে কিন্তু আলাদা কোনো উপমা দিয়ে, আলাদা কোনো শব্দ দিয়ে প্রকাশ প্রয়োজন করার, পড়ে প্রচার না। করার দরকার পড়ে না। আপনি ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট থাকবে, প্রতিটি ইনসিডেন্টের অ্যাকশন হবে, প্রতিটি ইনসিডেন্ট যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু সোসাইটি, অটোমেটিক্যালি কিন্তু যারা এইসব কালপ্রিট, মিসক্রিয়েট, তারা কিন্তু একটা বার্তা পেয়ে যায়, তারা সতর্ক হয়ে যায়। কিন্তু আমি সেটি না করে আমি যদি শুধু কেবলমাত্র স্লোগানে, বক্তৃতায় থাকি, তাহলে কিন্তু পরিবেশটা, মানে পরিস্থিতিটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আরেকটু আমি জরিপ নিয়ে কথা বলতে চাই। সেটা প্রথম দিকে যখন জাস্টিন ট্রুডো ঘোষণা দিলেন এই আগাম হঠাৎ করে এই নির্বাচনটা, তখন কিন্তু লিবারেল দলের জনপ্রিয়তা ছিল একেবারে তুঙ্গে বলা যায়। কিন্তু এই সম্প্রতি গতকালও দেখা গেছে যে কিছুটা পিছিয়ে যাচ্ছে। তো প্রথমে যে আমি চ্যালেঞ্জটা প্রশ্ন করেছিলাম যে এটি কি জাস্টিন ট্রুডোর উচ্চাকাঙ্ক্ষা নাকি একটি বড় চ্যালেঞ্জ, আপনি কি মনে করেন এই ওঠানামা জরিপের বিষয়ে? নির্বাচনের সময় যতই যাচ্ছে, মানুষ কিন্তু ততই বুঝতে পারছে, কারণ নানা জায়গায় তো বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আপনি যেমন এই একটা অনুষ্ঠান করছেন, আলোচনা করছেন, মেইনস্ট্রিম মিডিয়াগুলো কথা বলছে, পত্রিকাগুলোতে লেখালেখি হচ্ছে। ফলে একটি বিষয় কিন্তু যে সব জায়গায় এই নির্বাচনটি নিয়ে এক ধরনের একটি বিরক্তি আছে। হ্যাঁ? কেউ এই নির্বাচনটিকে প্রয়োজনীয় মনে করেনি, অপ্রয়োজনীয় মনে করছে। আর মানুষ তার ব্যক্তি জীবনের সঙ্গে যখন মিলায়, আপনি দেখেন এখন ইনফ্লেশনের কথা যদি বলেন, আপনি গ্রোসারি আমাদেরকে করতে হয়। প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয়, আমাদের যেগুলো কিনতে হয়, জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে মানুষের চাকরি নিয়েও সমস্যা আছে। আবার কিন্তু আমরা কালকে না পরশু পত্রিকায় দেখলাম যে অনেক সেক্টরে তারা মানুষকে, তাদের লোক দরকার, এমপ্লয়ি দরকার, তারা মানুষ পাচ্ছে না। কেন? কারণ যারা সিআরবিতে আছে তারা ও চাকরি করতে যাচ্ছে না, কারণ তারা বসে বসে টাকা পাচ্ছে। ফলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। ফলে এই জিনিসগুলো যত বেশি আলোচনায় আসছে, তত বেশি মানুষের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে, এবং সেই বিরক্তির কারণেই আপনি যদি দেখেন যে আমাদের বন্ধুদের মধ্যে আমরা যখন অনেক লিবারেল সমর্থকদের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু তারা ভোট দিতে যাবে, লিবারেল পার্টিকেই ভোট দিবে, কিন্তু তারাও অনেকে মনে করে যে এখন ভোটটা দরকার ছিল না। তো সেই জায়গায় কানাডাতে তো ফিক্সড ভোট যেমন থাকে, কিন্তু ফাইনালি ডিসিশনটা হয়ে যায় যে ফ্লোটিং ভোট। যারা এদিকেও না ওদিকেও না, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, এবং তারা একদিকে গিয়ে তখন একটা ডিসিশনে পৌঁছে দেয় আর কি, নির্বাচনী ফলাফলকে তারা প্রভাবিত করে। তো ফলে এখন জরিপগুলো থেকে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে তত বেশি মানুষের মনে নির্বাচনের অপ্রয়োজনীয়তাটা প্রকট হয়ে উঠছে, এবং সেই অপ্রয়োজনীয়তাটা তারা যত বেশি ভাবতে শুরু করেছে, তত বেশি লিবারেল পার্টির জাস্টিন ট্রুডোর প্রতি তাদের সমর্থন দোদুল্যমান হচ্ছে। এবারে আসি আমাদের কমিউনিটি ভিত্তিক একটু আলোচনায়। যেহেতু আমরা অভিবাসী অধ্যুষিত এই কানাডাতে, আমরা প্রত্যাশা করি যে আমাদের কমিউনিটি থেকে কেউ আসুক রাজনীতির মূলধারায়। এসেছে সবেধন নীলমণি, আমাদের ডলি বেগম, যদিও সে এসেছে প্রভিন্সিয়াল ইলেকশনে অ্যাজ এমপিপি। কিন্তু আমার কথা, এবারের ফেডারেল এই নির্বাচনে অতি অল্প সময়েও আমাদের কমিউনিটি থেকে আমরা দেখছি প্রার্থী দাঁড়িয়েছেন, এবং আমাদের প্রত্যাশা তারা জয়যুক্ত হয়ে আসুন। এ বিষয়ে আপনার বক্তব্য কী? দেখেন, ডলি বেগম যখন মনোনয়ন পেলেন, ডলি বেগম যখন নির্বাচন করেন, আসমাপা, আমরা প্রত্যেকেই কিন্তু ডলি বেগম এনডিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সেই সময়ে আমরা এনডিপি, লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, আমরা কিন্তু তাকাইনি, আমরা ডলি বেগমের দিকে তাকিয়েছিলাম। নট নেসেসারিলি যে ডলি বেগম বাংলাদেশি মেয়ে, সেই কারণেই সবাই তার দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি ঠিক এইভাবেও কিন্তু সরলীকৃত মূল্যায়ন করি না। অবশ্যই ডলি বেগম বাংলাদেশি মেয়ে, সে একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করেছে। কিন্তু আমাদের কাছে কিন্তু, আমি যদি আমার কথা বলি, আমি ডলি বেগমের জন্য কাজ করেছি, প্রকাশ্যে তাকে আমি সমর্থন করেছি। আমি হিসাব নিকাশ করে, মূল্যায়ন করে আমি দেখেছি যে ডলি বেগমকে আমার কাছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট মনে হয়েছে। ডলি বেগম কিন্তু নিজেকে তৈরি করে যোগ্য হয়ে একজন যোগ্য প্রার্থী হিসাবে আমাদের সামনে এসে বলেছেন যে আমি দাঁড়িয়েছি, আমাকে ভোট দাও। আমরা কিন্তু বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ ভোটে দাঁড়ালেই তার পেছনে সব বাংলাদেশে দাঁড়িয়ে যাবে, সেই জায়গায় কিন্তু এখন আর নাই। আপনি দেখেন যে হয়তো সেটি 10 বছর আগে ছিল, 5 বছর আগেও হয়তো কিছুটা ছিল, কিন্তু এখন এসে কমিউনিটিতে আপনি যদি কমিউনিটির পপুলেশনটা যদি আপনি মূল্যায়ন করেন, এখন কমিউনিটিতে কিন্তু
অনেক অনেক শিক্ষিত লোক, সচেতন লোক, তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা কেবল বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবে না, তারা কানাডার রাজনীতি নিয়ে ভাবে, তারা কানাডার পত্রপত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, বা তারা কমন সেন্স থেকেও তারা বোঝার চেষ্টা করে, ভাববার চেষ্টা করে যে আমি কি কেবল বাংলাদেশি বলে কারো পেছনে দাঁড়াবো নাকি আমি তার যোগ্যতা দেখব। ফলে ওই ভাবনায় তারা এখন যোগ্যতাটি দেখার চেষ্টা করে। ফলে আমরা অবশ্যই চাইবো বাংলাদেশি কমিউনিটি থেকে প্রার্থী হবেন, বেশি বেশি প্রার্থী হবেন। দেখেন ইন্ডিয়ান কমিউনিটি থেকে মন্ত্রী হয়েছে, প্রভিন্সিয়াল, ফেডারেল, সব জায়গায়। এবছরও যাদের আমরা যে প্রার্থী তালিকাগুলি যখন দেখি, সেই তালিকায় ইন্ডিয়ান অরিজিনের, পাকিস্তানি অরিজিনের প্রচুর প্রার্থী কিন্তু আছে। সে জায়গায় বাংলাদেশি অরিজিনের অল্প কয়েকজন প্রার্থী টরন্টো, স্কারবোরোকে, ওশোয়া, কিংবা টরন্টোর বাইরে, অন্টারিওর বাইরে অন্য প্রভিন্স থেকে, তার মধ্যে কেউ কেউ অবশ্যই খুবই কোয়ালিফাইড আছেন, খুবই যোগ্যতর প্রার্থী আছেন। কিন্তু আমরা চাই, আমরা মনে করি যে যারা নির্বাচনের কথা ভাববেন, প্রার্থী হওয়ার কথা ভাববেন, তারা আগে নিজেদেরকে তৈরি করবেন, অন্য প্রার্থীর পাশে দাঁড়ানোর মতো করে নিজেকে তৈরি করবেন, তারপরে এসে বলবেন যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে ভোট দাও। ধন্যবাদ আপনাকে। আমরা এগিয়ে যাব নির্বাচনী সংলাপ নিয়ে আরও কয়েকটি অনুষ্ঠানে। আশা করব আপনাকে আবারও আমরা পাবো। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নন্দন টেলিভিশনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আবারও নন্দন টেলিভিশনকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই যে কমিউনিটিতে মেইন স্ট্রিমের নির্বাচন নিয়ে, মেইন স্ট্রিমের রাজনীতি নিয়ে এই ধরনের একটি আয়োজন করার জন্য। কারণ এটি অত্যন্ত জরুরি। আমাদেরকে কেবলমাত্র বাংলাদেশের রাজনীতিতে মগ্ন থাকলে চলবে না। যেহেতু আমরা কানাডায় থাকি, কানাডার রাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হবে, ভাবতে হবে, এবং আমরা যত বেশি কানাডার রাজনীতি নিয়ে কথা বলবো, তত বেশি কানাডিয়ান পলিটিশিয়ানদের, জনপ্রতিনিধিদের কাছে আমাদের গুরুত্ব, আমাদের ভূমিকা তত বেশি বাড়বে। তো সেই কারণে নন্দন টেলিভিশনকে স্পেশাল একটি ধন্যবাদ দিই। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের কথা এতক্ষণ শোনার জন্যে। অসংখ্য ধন্যবাদ। শওকত আলী সাগর কথা বলছিলাম নির্বাচনী সংলাপ নিয়ে। নন্দনের সাথেই থাকুন এবং অন্যান্য অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি আসমা আহমেদ মাসুদ। আবার দেখা।